9 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি হেলি ও তার বন্ধুরা বলছে তার মানে সোহা আমাদের সাথে অনেক আগে থেকেই সংযুক্ত ছিল, আর এজন্যই আমরা ওর প্রতি এত আকর্ষণ অনুভব করছিলাম, আর আমরা বুঝতেই পারিনি যে আপনি আমাদেরকে সবসময় রক্ষা করার চেষ্টা করেছেন। তখন হেলি জাকাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানে সোহার এনার্জি আশেপাশে কোথাও অনুভব করছো? জাকা বলে, আমি কোনো এনার্জি ভালোভাবে অনুভব করতেই পারছি না, শুধু দুইটা কারণেই কারোর এনার্জি এতটা দুর্বল হয়ে থাকে, হয়তো সে অজ্ঞান হয়ে আছে, নয়তো সে মরে গেছে। এই দুইটা কারণেই এনার্জি এতটা দুর্বল হয়ে থাকে। তখন হেলি অনেক আফসোস করে বলতে থাকে, আমি থাকা অবস্থায় এটা কিভাবে হয়ে গেল? আমি ওয়াদা করেছিলাম আমি তাকে সবসময় রক্ষা করব। এই বৃদ্ধ মহিলার নাম হচ্ছে মার্জ। সে বলে, এখন তোমাদেরকে আবারও সেখানে যেতে হবে যেখানে আমি তোমাদেরকে লুকিয়ে রেখেছিলাম, কারণ দারদান ওখানে একটা জিনিস নেওয়ার জন্য আসবে। তারা জিজ্ঞাসা করে সে কি নিতে আসবে। মার্জ বলে সে ভার্গার রাজ্যের একটা স্ক্রল নিতে আসবে, সেটার নাম হচ্ছে ভায়োনিস। ভায়োনিস শব্দের অর্থ হচ্ছে ভ্যাম্পায়ারের সাথে সম্পর্কিত অন্ধকার শক্তি বা বিশেষ ধরনের রহস্যময় ক্ষমতার উৎস বোঝানো হয়। মার্জ বলে এই রাজ্যটা অনেক আগেই ধ্বংস হয়ে গিয়েছিল, তাই ভায়োনিসের সম্পর্কে খুবই অল্প সংখ্যক মানুষেরা জানে। দারদান এই শক্তিটাকে অর্জন করার জন্যই এটার রহস্য জানতে চায়, আর এটার জন্যই সে ওই সিক্রেট স্ক্রোলটাকে নেওয়ার জন্যই সেখানে যাচ্ছে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমরা তাদের সবাইকে একটা রেল স্টেশনে দেখতে পাই। মার্জ বলে, আমি কখনো ভাবতেও পারিনি যে তোমাদের সাথে আমার আবারও দেখা হয়ে যাবে। আমার সম্পূর্ণ বিশ্বাস যে প্রিন্সেসই আমাদেরকে দেখা করতে সাহায্য করেছেন। হেলি বলে, আমার সম্পূর্ণ বিশ্বাস যে সোহা এখনো জীবিত রয়েছে, আমরা তাকে যে কোনো মূল্যে খুঁজে বের করব। পরের দৃশ্যে আমরা হেলি ও তার বন্ধুদেরকে তারা ছোটবেলায় যেখানে তাদের জীবনটা কাটিয়েছিল সেখানে দেখতে পাই। তারা বলে, আমরা এখানে আজকে অনেক বছর পরে এসেছি, তাই আমাদের অনেকটা আজব লাগছে। তারা ভিতরে প্রবেশ করে এখানের এই দরজাটা খোলা অবস্থায় দেখতে পায়, আর ঘরের ভিতরে ঢুকে দেখতে পায় যে সবকিছু এলোমেলো অবস্থায় রয়েছে, আর ওই ভায়োনিস অদৃশ্য রয়েছে। তারা বলে, আমরা আসতে দেরি করে ফেলেছি, কিন্তু সম্ভবত এই ঘরের ভিতরেই কেউ একজন লুকিয়ে রয়েছে, আমাদের এখনই ঠিকমতো চেক করা উচিত। হেলি ও তার বন্ধুরা এই ঘরের চারপাশে চেক করার জন্য চলে যায়। সেই সময় ওই রুমে মার্জ যখন একা দাঁড়িয়েছিল, তখন সে ওই রুমে তার পিছনে অন্য কারোর উপস্থিতি অনুভব করে। ওইদিকে হেলি ও তার বন্ধুরা খুঁজে খুঁজে এখানে একটা ভ্যাম্পায়ারকে ধরে ফেলে। তখন জাকা কিছু একটা অনুভব করে বলে যে এই ঘরের ভিতরে আমি মার্জের অরা বা মার্জের উপস্থিতিকে অনুভব করতে পারছি না, মানে সে এখন এখানে নেই, কিন্তু সে তো আমাদের সাথেই এখানে এসেছিল। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তারা ওই ভ্যাম্পায়ারকে জিজ্ঞাসা করে যে তুমি মার্জকে কোথায় নিয়ে গিয়েছো, আর দারদান এখন কোথায় রয়েছে বলো তাড়াতাড়ি। তখন শিওন তার একটা এবিলিটির মাধ্যমে ওই ভ্যাম্পায়ারকে জিজ্ঞাসা করে, তোমরা সোহা আর মার্জকে কোথায় লুকিয়ে রেখেছো, আর তোমরা ভায়োনিসের স্ক্রলটাকে চুরি করে কোথায় নিয়ে গিয়েছো। শিওন যখন তার পাওয়ারের মাধ্যমে একটু প্রেসার দিয়ে ওই ভ্যাম্পায়ারকে জিজ্ঞাসা করে, তখন ওই ভ্যাম্পায়ার প্রিন্টানিয়ার নামক একটা জায়গার কথা বলে। ওই জায়গাটা তারা এখন যেখানে রয়েছে এখান থেকে অনেকটা দূরে ছিল। জান ওই ভ্যাম্পায়ারকে জিজ্ঞাসা করে, প্রিন্টানিয়ারে কি রয়েছে, দারদান কি ওখানে আছে নাকি? এটা জিজ্ঞাসা করার সময় সে একটু বেশি চাপ দিয়ে ফেলে, যার জন্য ওই ভ্যাম্পায়ার সেখানেই মারা যায়। তখন হেলি ওই ভ্যাম্পায়ারের পকেট থেকে পড়ে যাওয়া এই বক্সটা দেখতে পায়। ওইদিকে আমরা দারদানকে সোহার কাছে দেখি। দারদান বলে, আমার ভুল হয়ে গিয়েছে, আমার ওকে অনেক আগেই মেরে ফেলা উচিত ছিল, যাই হোক আমি এখনই কিছু একটা করছি। সে সোহার দিকে তাকিয়ে বলে, এইবার আমরা ফাইনালি এক হয়ে যাব। তখন দারদান ওই স্ক্রোলটা খুলে ওখানে যা লেখা ছিল সেটা পড়তে থাকে। ওখানে লেখা ছিল, যাদের ভিতরে জাদুকরের রক্ত রয়েছে তারা বিগত অনেক লম্বা ইতিহাস ধরেই সমস্ত রাজ্যের উপর রাজত্ব করে এসেছে। কোন একজন রাজা যখন তার সিংহাসন ছেড়ে দেয়, তখন সে তার সমস্ত শক্তিকে মুন আল্টারে বন্ধ করে দেয়, আর পরবর্তীতে যখনই পূর্ণিমার রাত আসতো, ওই পূর্ণিমার রাতে নতুন রাজা একটা প্রথাকে সম্পূর্ণ করে ওই রাজার সমস্ত শক্তিকে নিজের ভিতরে নিয়ে নিত। তখন আমাদেরকে আকাশের দৃশ্য দেখানো হয়, আমরা বুঝতে পারি যে আজকেও একটা পূর্ণিমার রাত। দারদান আকাশের দিকে তাকিয়ে বলে, পূর্ণিমার রাতকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই পূর্ণিমার রাতের জন্যই ওই সমস্ত শক্তিগুলো আজকে আমার ভিতরে চলে আসবে, আর আমি নতুন একজন রাজা হয়ে যাব। আর এটার জন্য আমার হাতে শুধু ভার্গারের রক্ত প্রয়োজন। এইবার আমাকে রাজা হওয়া থেকে আর কেউই আটকাতে পারবে না। এখান থেকে দৃশ্য অতীতে চলে আসে। প্রচন্ড বৃষ্টির রাতে আমরা রাজপ্রাসাদের দৃশ্য দেখতে পাই। দারদান প্রাসাদের ভিতরে হন্যে হয়ে কি জানি একটা খোঁজার চেষ্টা করছিল। দারদানের মনে একটা কষ্ট ছিল যে আমি এত
কষ্ট করে এই রাজ্যের এত বিশ্বস্ত একজন মানুষ হয়েছি, তাহলে আমি কেন এই রাজ্যের প্রিন্সেস সেলিনের জন্য যোগ্য হতে পারবো না? আমি প্রিন্সেস সেলিনকে আমার করে নিতে চাই। সে মনে মনে এটাই ভাবছিল। আর এগুলো বলতে বলতে সে একটা বক্সে ভায়োনিস খুঁজে পায়। তখনই ওই রুমের ভিতরে মার্জ চলে আসে আর দারদানের হাত থেকে ভায়োনিসের স্ক্রলটা নিয়ে বলে, তুমি কি জানো না এটা শুধুমাত্র রয়্যাল ফ্যামিলির লোকেরাই পড়তে পারে? দারদান খুবই রাগান্বিত হয়ে বলছিল, তুমি আমার সামনে এই রয়্যাল বা শাহী শব্দটা আর একবারও উচ্চারণ করবে না। আসলে সে অনেক চেষ্টা করেও শাহী স্ট্যাটাসের কেউ হতে পারেনি, সেজন্যই তার মনে এত দুঃখ ছিল। দারদান বলে, আমি আর কিচ্ছু চাই না, আমি শুধু শক্তি চাই, আমি ক্ষমতা চাই, আমি পাওয়ার চাই, আমি আমার নামের সাথে রয়্যাল বা শাহী শব্দটাকে যুক্ত করতে চাই। মার্জ বলে, তোমাকে নিয়ম ভঙ্গ করার জন্য আর এই অসভ্যতামির জন্য শাস্তি অবশ্যই পেতে হবে। তখন দারদান মার্জের উপর আক্রমণ করে বসে আর বলে, তোমরা এই স্ক্রলটাকে এজন্যই লুকিয়ে রেখেছিলে যাতে এই শক্তিগুলো শুধু রয়্যাল ফ্যামিলি পেতে পারে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই যখন প্রিন্সেস সেলিন অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, তখন সেলিনের মা অর্থাৎ এই রাজ্যের রানী সেলিনকে লর্ড ভার্গারের রক্ত পান করিয়েছিলেন এবং এই দৃশ্যটা দরজার আড়াল থেকে দারদান দেখেছিল। তখন সে এই বোতলের ভিতরে অল্প একটু রক্ত দেখতে পায় আর ওই বোতলটাকে চুরি করে ওই বোতলে বেঁচে থাকা রক্তগুলো সে পান করে ফেলে। কিন্তু ভার্গারের রক্ত পান করার পরেও সে যেটুকু পাওয়ার আশা করেছিল ওইটুকু পাওয়ার পাচ্ছিল না। দারদান বলছিল, আমি প্রিন্সেসের মতোই লর্ড ভার্গারের রক্ত পান করেছি, কিন্তু তারপরেও হালকা একটু রোদের ভিতরে আসার পরে আমার শরীর ঝলসে যেতে শুরু করেছে। আমি এখনো পুরোপুরি শক্তি পাইনি, আমি হয়তো রক্ত কম পান করে ফেলেছি। আমি ওই স্ক্রোলটাকে ভালোভাবে পড়তেই পারিনি, ওইটা আমার সম্পূর্ণ পড়ে দেখতে হবে। আমাকে একজন পারফেক্ট ভ্যাম্পায়ার হতে হবে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা খান ও তার বন্ধুদেরকে দেখতে পাই। তারা যখন একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন তাদের সামনে তাদের অন্য একজন বন্ধু যার নাম মাহান তাকে ওয়্যারউলফ রূপে এখানে আহত অবস্থায় দেখতে পায়। খান ও তার বন্ধুরা তাকে হোস্টেলে নিয়ে এসে জিজ্ঞাসা করে, তোমার এরকম অবস্থা কিভাবে হয়েছে? আর আমাদের আরো দুইজন বন্ধু কামিল আর রুসলান কোথায়? মাহান বলে, তারা ধরা পড়ে গিয়েছে। প্রিন্টানিয়ারে রেইল গান নামক একটা বার রয়েছে। রেইল গান এই নামটাই কিছুক্ষণ আগে হেলি ওই ভ্যাম্পায়ারের পকেট থেকে পড়ে যাওয়া বক্সের উপর লেখা দেখেছিল। যাই হোক, মাহান বলে, আমরা রেইল গান নামক ওই বারের ভিতরে প্রবেশ করেছিলাম কারণ আমরা শুনেছিলাম যে এখানে ভ্যাম্পায়ার রয়েছে, কিন্তু আমরা যতটা ভেবেছিলাম ওখানে ভ্যাম্পায়ারের সংখ্যা আরো অনেক বেশি ছিল। ওইখানে ভ্যাম্পায়ারদের পুরো একটা আড্ডা ছিল। আর যখনই আমরা ভেবেছিলাম যে আমরা ওই ভ্যাম্পায়ারদেরকে হারিয়ে দেব, তখনই সেখানে ওই লোকটা চলে আসে আর আমি অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান ফিরে আসে তখন আমি নিজেকে একটা স্টোর রুমে আবিষ্কার করি। তখন আমি সেখানে আশেপাশে আমাদের সাথে আরো অনেকগুলো ওয়্যারউলফদেরকে বন্দি অবস্থায় দেখতে পাই। তারা সেখানে কিভাবে বন্দি ছিল এটার বিষয়ে আমার কোনো ধারণা নেই। আমি সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছি, কিন্তু কামিল আর রুসলানকে হারিয়ে ফেলেছি। খান ও তার বন্ধুরা বলে, এতে তোমার কোনো দোষ নেই, আমরা অনেক খুশি হয়েছি যে তুমি সুরক্ষিতভাবে আবার ফিরে এসেছো। খান বলে, তুমি কি আমাদেরকে ওই স্টোর রুমে নিয়ে যেতে পারবে? মাহান বলে, হ্যাঁ অবশ্যই। খান বলে, তাহলে আমাদের এখনই রওনা হওয়া উচিত, আমাদের রুসলান আর কামিলকে বাঁচাতে হবে। দৃশ্য পরিবর্তন হলে আমরা হেলি ও তার বন্ধুদেরকে একটা ট্রেনে ঘুমন্ত অবস্থায় দেখতে পাই। তখন হেলি তার স্বপ্নে সোহাকে দেখতে পায়। হেলি সোহার কাছে যাওয়ার চেষ্টা করছিল, তখন সে শুনতে পায় সোহা তাকে বলছে, সোয়ার্ড মানে তলোয়ারকে মুন আল্টারে নিয়ে যাও। এই কথাটা শোনার পরেই হেলি ও তার বন্ধুদের তাদের সবারই একই সাথে ঘুম ভেঙে যায় এবং তারা বুঝতে পারে তারা সবাই একই সাথে একই স্বপ্ন দেখছিল। পরের দৃশ্যে আমরা তাদের 7 জনকে রেইলগান নামক ওই বারের সামনে দেখতে পাই। হেলি জাকাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানে কারোর এনার্জি অনুভব করছো? জাকা বলে, না, আমি সোহা ও মার্জের মধ্যে কারোরই এনার্জি এখানে অনুভব করতে পারছি না। তবে আমাদেরকে সাবধানে থাকতে হবে, কারণ আমি এখানে একটা অদ্ভুত এনার্জি অনুভব করছি। এটা খুবই অন্যরকম একটা এনার্জি। এটা এরকম একটা জিনিস যেটার সাথে আমরা আজ পর্যন্ত কোনোদিনই মোকাবেলা করিনি। তারা ওই ঘরের ভিতরে প্রবেশ করে সেখানে কাউকেই দেখতে পায় না, কিন্তু জাকা বুঝতে পারে যে এই দরজার ওই পাশ থেকে এই ভয়ানক এনার্জিটা আসছিল। তারা ওই দরজাটা খুলে একটা সিঁড়ির মাধ্যমে স্টোর রুমে চলে আসে আর সেখানেও কাউকে দেখতে পায় না। তারা সেখানে শুধু কালো কুয়াশা দেখতে পায়। তখনই ওই দরজা বন্ধ হয়ে যায়
তারা বুঝতে পারে তারা এখানে শেষে গিয়েছে। তখন জান তার শক্তির মাধ্যমে ওই দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু তারা প্রত্যেকেই এখানে অনেক দুর্বল অনুভব করতে শুরু করে। তারা কেউই ঠিকমতো নিঃশ্বাসই নিতে পারছিল না। তারা যখন অনেক অস্বস্তি অনুভব করছিল তখন সেখানে ওই লোকটা চলে আসে। এই ভয়ানক ভ্যাম্পায়ার বলে, তোমরা এখানে যেই কুয়াশা দেখতে পাচ্ছ এটা তোমাদেরকে শুধু অজ্ঞান করার জন্য নয়, এটা তোমাদের শরীরের সমস্ত পাওয়ারকে একেবারে শেষ করে দিবে। সেই সময় জান অনেক কষ্ট করে ওই দরজাটা ভেঙে ফেলে, আর তাদের সামনে অনেকগুলো ভ্যাম্পায়ারকে দেখতে পায়। এই ভ্যাম্পায়ার গুলোকে দেখে আমরা বুঝতে পারি এখানে একটা ফাইট হতে চলেছে। ওইদিকে আমরা দারদানকে সোহার কাছে দেখি। দারদান বলছিল পূর্ণিমা হলেই মুন আল্টারের সমস্ত শক্তি তুমি পেয়ে যাবে, তারপরে তুমি সারা জীবনের জন্য আমার হয়ে যাবে। অতীতে যখন আমাদের দেখা হয়েছিল তখন তোমার কাছে শক্তি ছিল আর আমার কাছে ভালোবাসা ছিল, কিন্তু এইবার পরিস্থিতিটা একদম উল্টো হবে। এইবার সমস্ত শক্তি আমার কাছে থাকবে আর তোমার কাছে শুধু আমার জন্য ভালোবাসা থাকবে। ওইদিকে আমরা দেখি হেলি ও তার বন্ধুরা অনেক দুর্বল হয়ে যাওয়ার কারণে ওই ভ্যাম্পায়ারদের সাথে ঠিকমতো লড়াই করতেই পারছিল না। ধীরে ধীরে সেখানকার ওই কালো কুয়াশা বেড়ে যাচ্ছিল আর তারা আরো দুর্বল হয়ে পড়ছিল। তারা একজনও তাদের সুপার পাওয়ার ব্যবহারই করতে পারছিল না। হেলি বলে, আমাদের ওই ভ্যাম্পায়ারকে হারাতে হবে যে এখানে এই কালো কুয়াশা নিয়ে এসেছে, সে এখন কোথায়? তখনই আমরা ওই ভ্যাম্পায়ারকে হেলির পিছনে দেখতে পাই। ভ্যাম্পায়ার হেলির উপর আক্রমণ করে হাসতে হাসতে বলে, এখন তোমাদের ভিতরে আর কোনো পাওয়ারই অবশিষ্ট নেই, তোমরা এখন আমার সাথে একদমই টিকতে পারবে না। যখন তারা সমস্ত আশা প্রায় হারিয়ে ফেলছিল তখনই তারা সোহার কণ্ঠ শুনতে পায়, আর আমাদেরকে অতীতে যেদিন তারা ভ্যাম্পায়ার্স লর্ড হয়েছিল ওই দিনকার দৃশ্য দেখানো হয়। এই দৃশ্যটা দেখার পরেই বর্তমানে তাদের ভ্যাম্পায়ার লর্ডের ওই শক্তিটা আবারও চলে আসে। তারা তাদের হাতের ওই চিহ্নটাকে অনেক উজ্জ্বল অবস্থায় দেখতে পায়। তাদের শক্তি ফিরে পাওয়ার কারণে তারা ওই ভ্যাম্পায়ার গুলোকে অনেক সহজেই হারিয়ে দিতে শুরু করে। এটা দেখে এই ভ্যাম্পায়ার ওই কালো কুয়াশাটাকে আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। তখন শিওন তার উপরে এসে ওই ভ্যাম্পায়ারকে এভাবে ধরে ফেলে, আর তার বাকি বন্ধুরা এসে ওই ভ্যাম্পায়ারের উপর একাধারে আক্রমণ করে তাকে মেরে ফেলে। ওই ভ্যাম্পায়ার মরে যাওয়ার সাথে সাথেই ওই কালো কুয়াশা একেবারে অদৃশ্য হয়ে যায়, আর সেখানে যতগুলো ভ্যাম্পায়ার উপস্থিত ছিল তারা প্রত্যেকেই মরে যায়। এটা দেখে তারা বুঝতে পারে যে এই সমস্ত ভ্যাম্পায়ারদেরকে এই মেইন ভ্যাম্পায়ার কামড় দিয়ে এরকম বানিয়েছিল, তাই এই ভ্যাম্পায়ারদের মৃত্যুটাও ওই মেইন ভ্যাম্পায়ারের সাথে সংযুক্ত ছিল। যাই হোক, তখন শিওন বলে, হঠাৎ করে আমার হাতের এই চিহ্নটা যখন উজ্জ্বল হয়ে গিয়েছিল তখনই আমি সম্পূর্ণরূপে আমার জ্ঞান ফিরে পেয়েছিলাম। জাকা বলে, আর এখন আমি আমার শরীরটাকে আরো অনেক হালকা অনুভব করছি। জান বলে, আমি অনুভব করতে পারছি যে আমার শক্তিও আগের থেকে অনেকটা বেড়ে গিয়েছে। সোলন বলে, যখন এই চিহ্নটা আমার হাতে এসেছিল তখনই আমি একটা উলফ হয়ে গিয়েছিলাম। হেলি বলে, তার মানে সোহা আমাদেরকে এখনো সাহায্য করছে। তখন তারা এখানে এই ভ্যাম্পায়ারকে জীবিত অবস্থায় দেখতে পায়। শিওন তার পাওয়ার দিয়ে জিজ্ঞাসা করে, তোমাদের বাকি সাথীরা কোথায় রয়েছে? এই ভ্যাম্পায়ার বলে, রয়্যাল প্যালেস। তারা এখান থেকে বের হয়ে ভাবতে থাকে সে কি পুরাতন রাজমহলের কথা বলছিল নাকি। ওইটা তো হাজার হাজার বছর পুরনো। তারা একটা ম্যাপ দেখে ওই পুরাতন মহলের লোকেশনটা খুঁজে বের করে। তখন হেলির ওই তলোয়ারের কথাটা মনে পড়ে যায়, যেটার কথা তার স্বপ্নে তাকে সোহা বলেছিল। হেলি বলে, শেষবার আমি ওই তলোয়ার তখনই উঠিয়েছিলাম যখন এর আগের জন্মে আমার দারদানের সাথে দেখা হয়েছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি মাহান খান ও তাদের বাকি বন্ধুদের ওই ওয়্যার হাউসে নিয়ে আসে যেখানে তাকে আটকে রাখা হয়েছিল। এর আগের বার মাহান যখন এখানে এসেছিল তখন সে এখানে অনেকগুলো নেকড়েকে দেখেছিল, কিন্তু এইবার তারা এখানে আর কাউকেই দেখতে পায় না। তখন তারা সেখানে এই বৃদ্ধ লোককে দেখতে পায়। বৃদ্ধ লোক বলে, ওরা এখানকার সবাইকে এখান থেকে নিয়ে গিয়েছে। এটাই সেই জায়গা যেখানে ভ্যাম্পায়ার্সরা আমাদেরকে বন্দি করে রেখেছিল, আর এখান থেকেই আমাদের সাথীদেরকে জাহাজের মাধ্যমে অটোমনাল শহরে পাঠিয়ে দেওয়া হতো। তারা জিজ্ঞাসা করে, কিন্তু আপনি কে? বৃদ্ধ লোক বলে, আমি একটা ফালতু লোক, আমার মতো ফালতু লোকের তাদের কোনো প্রয়োজন নেই। তারা আবারও জিজ্ঞাসা করে, যাদেরকে শহরে নিয়ে যাওয়া হয় তাদের সাথে পরবর্তীতে কি হয়? বৃদ্ধ লোক বলে, সেটা আমিও জানি না, আমি শুধু এটুকু জানি যে তারা অনেক স্পেশাল একজন উলফকে খুঁজে বেড়াচ্ছে। তারা জিজ্ঞাসা করে, কিরকম স্পেশাল উলফ? বৃদ্ধ লোক বলে, দারদান অর্থাৎ প্রথম ভ্যাম্পায়ার আমাদের রাজার সমস্ত শক্তিকে নিজের কন্ট্রোলে নিয়ে নিতে চায়, আর সে ওই শক্তির মাধ্যমে আমাদের উপর রাজত্ব করতে চায়। তখন বৃদ্ধ লোক খানের গলা
গলায় এই নেকলেসটা দেখে বলে, তুমি এটা কোথায় পেয়েছো? খান বলে, এটা তো অনেক জেনারেশন ধরেই আমাদের পরিবারের কাছে রয়েছে। বৃদ্ধ লোক বলে, আমি নিশ্চিত যে তোমার এই নেকলেসটা একটা লাইকেনথ্রোপের প্রতীক। খান বৃদ্ধ লোকের এই কথা কিছুই বুঝতে পারে না। সে জিজ্ঞাসা করে, আপনি কি বলতে চাচ্ছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বৃদ্ধ লোক বলে, যাদের ভিতরে ভার্গারের রক্ত থাকে তাদেরকেই লাইকেনথ্রপ বলা হয়। এর মানে তুমি হচ্ছ লর্ডের বাছাই করা একজন স্পেশাল ওয়্যারউলফ, মানে তুমি প্রাচীন ভার্গার রাজ্যের লর্ড উলফ। এটা শুনে খান অবাক হয়ে যায়, আর এটার সাথেই 9 নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়। 10 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি বৃদ্ধ লোক খান ও তার বন্ধুদেরকে বলছিল, তোমরা অবশ্যই জানো যে ওয়ার উলফরা কয়েক জেনারেশন ধরেই এই রক্ত আর এটার সাথে সংযুক্ত স্ট্যাটাস আর ট্রেডিশনকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। যেই ব্যক্তি সিলভার ফ্যান নেকলেসটা পরবে সে ওই দলের লিডার হওয়ার পাওয়ার পেয়ে যাবে। সেই ব্যক্তি একজন সত্যিকারের লাইকেনথ্রপের মতো বড় একজন যোদ্ধা হয়ে যাবে। এখন শুধুমাত্র আমার মতোই কিছু বৃদ্ধ লোকেরা যারা বেঁচে আছে তারাই এই বিষয়টাকে একটু ভালোভাবে জানে, এছাড়া আর কেউই এটা জানে না। তবে আমি মনে করি তোমার এটা জানা থাকা উচিত যে তুমি তোমার বংশধরদের থেকে অনেকটা ভিন্ন। তখন খানের মনে পড়ে যায় বাকি সাধারণ ওয়ার উলফরা ফুল মুনের সময় পুরোপুরি নেকড়েতে পরিবর্তন হয়ে যেত, কিন্তু আমি কোনোভাবেই হতে পারতাম না। আমি ওই সময় শুধু ভাবতাম যে আমার ভিতরে কি কমতি রয়েছে। যাই হোক, বৃদ্ধ লোক বলে, তুমি সবার থেকে আলাদা, কারণ তুমি আমাদের লিডার হওয়ার জন্য জন্মগ্রহণ করেছো। এটার জন্যই তোমাকে সাবধানে থাকতে হবে, কারণ তোমার পিছনে অনেক শত্রুরা তোমার ক্ষতি করার চেষ্টা করছে। দারদান সমস্ত ওয়্যারউলফদের ধরে ধরে পরীক্ষা করছে, কারণ সে তোমার শরীরে বয়ে থাকা ভার্গারের রক্তের খোঁজে রয়েছে। মানে সোজা কথা, সে তোমাকেই খুঁজে বেড়াচ্ছে। দারদান তোমাকে খোঁজার জন্য পুরো একটা যুদ্ধ লাগিয়ে দিয়েছিল, আর ওই যুদ্ধে আমাদের অনেক সাথীরা আহত হয়েছে, আর কিছু সাথী আমাদেরকে ছেড়ে চিরতরে বিদায় নিয়ে এই দুনিয়া থেকে চলে গিয়েছে। এটা শুনে সবাই অনেক রাগান্বিত হয়ে যায়, আর খান অনেক আফসোস করে বলতে থাকে যে আমার জন্যই আমাদের এত সাথীরা শহীদ হয়ে গিয়েছে। তখন এনজি বৃদ্ধ লোককে জিজ্ঞাসা করে, আপনি তো বলেছিলেন যে ওদের সবাইকে এখান থেকে অটমডাল শহরে নিয়ে যাওয়া হয়েছে। বৃদ্ধ লোক বলে, হ্যাঁ, তারা বুঝতে পারে যে কামিল আর রুসলানের সাথে বাকি সবাইকেও হয়তো ওখানেই আটকে রাখা হয়েছে। তখন খান বলে, আমি আমার ভাইদেরকে অবশ্যই বাঁচাবো। সে বৃদ্ধ লোককে বলে, আপনি আমাদেরকে ওই সমস্ত তথ্য দিন যেগুলো আমাদের চলার পথে কাজে লাগতে পারে। তখন আমরা দেখি তাদের এই সমস্ত কথা এখান থেকে এই মাথামোটা ভ্যাম্পায়ার শুনে ফেলে। ওইদিকে আমরা দারদানকে দেখি, সে ওয়্যারউলফদের সাথে মার্জকেও এখানে আটকে রেখেছিল। মার্জ তাকে বলে, তুমি প্রিন্সেসকে এখনই ছেড়ে দাও, না হলে ভবিষ্যতে তোমার অনেক খারাপ পরিণাম সহ্য করতে হবে। দারদান বলে, আপনি কি এটা আমার স্ট্যাটাস দেখে বলছেন? মার্জ বলে, না, আমি এটা তোমার কাজকর্ম দেখে বলছি। তুমি যেই শক্তি পেয়েছো ওই শক্তিটা শাহী পরিবারের লোকেরা উত্তরাধিকার সূত্রে পায়নি, বরং এই শক্তিটা যারা ভালো মানুষ বা যাদের চিন্তা ভাবনা ভালো তাদেরকে দেওয়া হয়েছে। রয়্যাল ফ্যামিলি এই পাওয়ারটাকে শুধু হেফাজত করছে। তুমি এই পাওয়ারটা নেওয়ার জন্য একদমই যোগ্য নও, তোমার এই পাওয়ারটা নেওয়ার একদমই অধিকার নেই। তুমি যদি রয়্যাল পরিবারেও জন্মগ্রহণ করতে তাহলেও তুমি নিষ্পাপ মানুষদের যেভাবে কোরবানি বা বলি দিয়ে থাকো, তুমি কখনোই এই শক্তিটা কোনোদিনই অর্জন করতে পারতে না। দারদান বলে, আপনি অনেক বেশি সময় পর্যন্ত আমার সাথে তর্ক করতে পারবেন না। এখন আপনি চাইলেও কিছুই করতে পারবেন না। আমি এটা প্রমাণ করে দেখাবো যে আমি তখনও সঠিক ছিলাম আর এখনো সঠিক আছি। পরের দৃশ্যে আমরা হেলি ও তার বন্ধুদেরকে অটমনাল শহরে দেখতে পাই। তারা এই শহরে এই অদ্ভুত মানুষদেরকে দেখে অনেক অবাক হয়ে যায়। তারা টেলিপ্যাথির মাধ্যমে মনে মনে কথা বলতে থাকে। জাকা বলে, এই শহরে সবাই ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে, কিন্তু কেউই আমাদের উপর আক্রমণ করছে না। হেলি বলে, ওদের সবার সাথে আই কন্ট্যাক্ট করো না, চুপচাপ সামনে এগিয়ে চলো। আসলে এই পুরো শহরটা দারদান একাই কন্ট্রোল করে রেখেছে। এই শহরের সমস্ত মানুষদেরকে সে কামড় দিয়ে ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছে। হেলি বলে, তোমরা এত কিছু ভেবো না, এই মুহূর্তে আমাদের জন্য ওই তলোয়ারটা খুঁজে বের করাটা সবচেয়ে বেশি জরুরি। তখন তারা এই শহরে একটা মিউজিয়ামের ভিতরে চলে আসে। এখানে একটা মেয়ে তাদেরকে স্বাগতম জানায় আর বলে, আমার নাম হচ্ছে তৃষা, আমি হচ্ছি এখানকার কিউরেটর। তখন জাকা বুঝে যায় এই মেয়েটা আসলে একটা ভ্যাম্পায়ার। তৃষা যখন তাদেরকে এই জায়গাটা ঘোরানোর জন্য
জন্য নিয়ে যাচ্ছিল তখন টেলিপ্যাথির মাধ্যমে জাকা সবাইকে জানিয়ে দেয় যে তোমরা সবাই সাবধানে থেকো, এই মেয়েটা কোনো সাধারণ ভ্যাম্পায়ার না। তৃষা তাদেরকে একটা রুমে নিয়ে আসলে তারা সেখানে আশেপাশে খুঁজে তলোয়ারটা খুঁজে পেয়ে যায়। হেলি যখন তলোয়ারটা নেওয়ার জন্য হাত বাড়ায় তখন তৃষা এসে বলে, তার মানে তোমরা এই তলোয়ারের জন্য এখানে এসেছিলে, কিন্তু দুর্ভাগ্যবশত তোমরা এই তলোয়ার নিয়ে আর বাড়িতে ফিরে যেতে পারবে না, কারণ তোমরা এখানে মরতে চলেছ। তখন হেলি এই তলোয়ারটা হাতে নিয়ে নেয়। তৃষা তার পাওয়ারের মাধ্যমে হেলিকে কন্ট্রোল করতে শুরু করে। হেলি নিজের ইচ্ছায় নড়াচড়াও করতে পারছিল না। তৃষা ধীরে ধীরে বাকি সবাইকেও তার পাওয়ারের মাধ্যমে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। তৃষা বলে, আমার যেমন ইচ্ছা আমি এখন সেভাবেই তোমাদেরকে কন্ট্রোল করতে পারি। এইবার তুমি এই তলোয়ার দিয়ে তোমারই বন্ধুদেরকে মারবে, যেভাবে তুমি একসময় আমার সাথীদেরকে মেরেছিলে। হেলি বলে, আমাকে এখন ওর ম্যাজিক থেকে নিজেকে যেভাবেই হোক বের করতে হবে, না হলে আমি আমার বন্ধুদেরকেই আঘাত করব। তখন তারা সবাই মনে মনে বলতে থাকে, ওই একটা মেয়ে আমাদের 7 জনকে একাই কন্ট্রোল করছে, আমরা কিছুই করতে পারছি না। তখন তৃষা হেলিকে কন্ট্রোল করে তার হাত দিয়েই তার বন্ধু শিওনকে আঘাত করিয়ে দেয়। তারপর তৃষা যখন তলোয়ার নিয়ে শিওনের উপর আক্রমণ করতে আসে তখন নোয়া তার পাওয়ারের মাধ্যমে ওই তলোয়ারটাকে আটকে ফেলে। তখন তৃষা জানের হাতকে কন্ট্রোল করে নোয়াকে এভাবে ধরে ফেলে। আর হেলি তৃষার কন্ট্রোলে এসে তলোয়ারটা সোলনের শরীরের এপার ওপার করে ফেলে। নিজের হাতেই নিজের বন্ধুদেরকে এভাবে আঘাত করার জন্য হেলি প্রচন্ড কষ্ট পেয়ে কান্না করতে শুরু করে। ওইদিকে আমরা দেখি সোহা যখন এখানে অজ্ঞান অবস্থায় ছিল তখন তার অতীতের সমস্ত ঘটনাগুলো মনে পড়তে থাকে। ওইদিকে আমরা দেখি তারা তৃষার মোকাবেলা করার জন্য তাদের পাওয়ারগুলো ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু তৃষা তাদের থেকে অনেক শক্তিশালী হওয়ায় তারা কিছুই করতে পারে না। আর হেলি তৃষার কন্ট্রোলে এসে তার সব বন্ধুদেরকেই একে একে তলোয়ার দিয়ে আঘাত করতে থাকে। শেষ পর্যন্ত হেলি নিজেকে আটকানোর জন্য সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করতে থাকে। আর তখনই একটা সুযোগ পেয়ে জাকা তৃষার উপর আক্রমণ করে ফেলে। আর তখনই আমরা সোহার একটা দৃশ্য দেখি। আর সেই সময় এখানে জাকার শরীরের ক্ষতগুলো ঠিক হতে শুরু করে। তখন তৃষা বলে, এটা একদমই ঠিক হচ্ছে না, আমাকে এখন কিছু একটা করতেই হবে। তখন জাকা বিষয়টা বুঝতে পারে যে আঘাত লাগার কারণে তৃষা সবাইকে ভালোভাবে কন্ট্রোল করতে পারছে না, সে শুধু একজনকেই ভালোভাবে কন্ট্রোল করতে পারছে, আর বাকি সবাইকে শুধু নড়াচড়া করা থেকে আটকাতে পারছে। আর এখন তো সে হেলিকেও ঠিকমতো কন্ট্রোল করতে পারছে না, তার মানে তার শক্তি অনেকটা কমে গিয়েছে। তখন জাকা উঠে দাঁড়ালে তৃষা যখন জাকাকে কন্ট্রোল করে তখন জাকা টেলিপ্যাথির মাধ্যমে হেলিকে বলে যে এখনই আক্রমণ করো। হেলি যখন দৌড়ে এসে তলোয়ার দিয়ে তৃষার উপর আক্রমণ করবে তখন সেখানে অন্য একটা মেয়ে এসে হেলিকে আটকে ফেলে। এই মেয়েটার নাম হচ্ছে ত্রিনা। ত্রিনা বলে, আমার ফ্রেন্ডকে আঘাত করার জন্য তোমাদেরকে এটার শাস্তি পেতেই হবে। তখন তৃষা আবারও সবাইকে কন্ট্রোল করে ফেলে। আর ত্রিনা বলে, তৃষা তোমাদের সবাইকে কন্ট্রোল করবে আর আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো, এখন তোমাদের বেঁচে যাওয়াটা একেবারে অসম্ভব। ত্রিনা সবার উপর আক্রমণ করতে শুরু করে। চোখের সামনে নিজের সমস্ত বন্ধুদেরকে এভাবে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখে হেলি একদম হতভম্ব হয়ে যায়। তারপর ত্রিনা যখন হেলিকে মেরে ফেলার জন্য তার উপর আক্রমণ করতে আসে তখন এখান থেকে সোহা অদৃশ্য হয়ে হেলি যেখানে ছিল সেখানে এসে ত্রিনাকে এভাবে ধরে ফেলে। সোহা এভাবে ত্রিনাকে ধরে ফেলার জন্য ত্রিনা ব্যালেন্স হারিয়ে হেলির জায়গায় তার বন্ধু তৃষার গলা কেটে আলাদা করে দেয়। এই দৃশ্য দেখে ত্রিনা একদম থ হয়ে যায়। আর কিছুক্ষণ পরে ত্রিনা এভাবে বৃদ্ধ হয়ে সে নিজেও মরে যায়। আসলে তৃষা ত্রিনাকে কামড় দিয়ে এরকম ভ্যাম্পায়ার বানিয়েছিল, তাই তৃষা মরে যাওয়ার সাথে সাথে ত্রিনাও মরে গিয়েছে। তখন সোহা হেলির চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। হেলি ভাবতে থাকে সোহা কোথায় চলে গেল, সে তো একটু আগেই আমার সামনে ছিল। তখন হেলি সোহার কণ্ঠ শুনতে পায়। সোহা বলছিল তোমরা জঙ্গলের দিকে যাও, পূর্ণিমার চাঁদ উঠে গেলে
সে আমার সমস্ত শক্তিকে নিয়ে নিবে। এটার আগেই তোমরা হিভারনালের জঙ্গলে পৌঁছাও, তাড়াতাড়ি আসো। তখন হেলির সমস্ত বন্ধুরা আবারও সুস্থ হয়ে যায়। ওইদিকে আমরা দেখি দারদান সোহার দিকে তাকিয়ে বলছিল সোহা এখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল, তার মানে তার শক্তি আবারও ফিরে এসেছে, কিন্তু সে এই শক্তিটাকে এখনো পুরোপুরি ব্যবহার করতে পারবে না। তখন সেখানে এই ভ্যাম্পায়ার এসে দারদানকে বলে আমরা একটা লাইকেনথ্রপকে পেয়ে গিয়েছি। এইদিকে আমরা দেখি হেলি তার বন্ধুদেরকে বলে সোহা এখানে এসেছিল এবং আমাদেরকে হিভারনালের জঙ্গলে যেতে বলেছে। পূর্ণিমার চাঁদ ওঠার আগেই আমাদেরকে জঙ্গলে পৌঁছাতে হবে, না হলে দারদান সোহার সমস্ত শক্তি নিয়ে নিবে। তারা সবাই বলে তাহলে তো আমাদের এখনই রওনা দেওয়া উচিত, কারণ পূর্ণিমার চাঁদ তো আজকেই উঠে যাবে। তখন হেলি বলছিল আমার জন্য তোমাদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। হেলির বন্ধুরা তাকে থামিয়ে বলে তুমি এত কিছু ভেবো না, এখন এখানে দাঁড়িয়ে থাকলে সময় নষ্ট হবে। তারা যখন এখান থেকে বের হয় তখন আশেপাশে শুধু ভ্যাম্পায়ারদের লাশ দেখতে পায়। জাকা বলে এদের সবাইকে হয়তো ওই দুইটা মেয়ে কামড় দিয়ে ভ্যাম্পায়ার বানিয়েছিল, তাই তাদের মৃত্যু হওয়ার সাথে সাথে এরাও মরে গিয়েছে। হেলি বলে এই সমস্ত কিছু ফার্স্ট ভ্যাম্পায়ার দারদানের কারণে শুরু হয়েছিল, তাই আমরা ওকে হারিয়ে দিলে ওর বানানো সমস্ত ভ্যাম্পায়ার এক নিমিষেই শেষ হয়ে যাবে। ওইদিকে আমরা খান ও তার বন্ধুদেরকে দেখি, তাদের বাকি বন্ধুদের যেখানে আটকে রাখা হয়েছিল তারা সেখানে চলে আসে। কামিল আর রুসলান খান ও বাকি সবাইকে দেখে অনেক খুশি হয়ে যায়। তারা জিজ্ঞাসা করে এখানে বাকি সবাই কোথায়। কামিল আর রুসলান বলে ওদেরকে এখান থেকে দূরে কোথাও মুন আল্টার নামক একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, আর আমরা এটাও জানতে পেরেছি যে সেটা আশেপাশেই কোথাও রয়েছে। খান বলে তাহলে চলো, আমাদের এখনই আবার রওনা দিতে হবে। তখনই সেখানে দারদান চলে আসে আর বলে ফাইনালি আমি তোমার মতো একটা লাইকেনথ্রপকে খুঁজে পেয়ে গিয়েছি, এখন তুমি আমার হাত থেকে কিভাবে পালাবে। দারদানের এই কথার সাথে 10 নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়।